নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব শীতের মরশুমে আলুর চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ সানন্দা মণ্ডল, অধ্যাপিকা পল্লী শিক্ষা ভবন, শ্রীনিকেতন। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার সানন্দাদি। নমস্কার বিপ্লবদা। আজকে যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানি যে শীতের মরশুমে চাষি বন্ধুরা আলু চাষ করে থাকেন, তারা জলদি যাতে ধান চাষ করে সেই জমিতেই কিন্তু আলু চাষ অনেক চাষি বন্ধু শুরু করে দিয়েছেন, এখনও অনেক চাষি বন্ধু শুরু করেননি, শুরু করবেন এরকম একটা পরিকল্পনা নিয়ে আছেন। তো সময় একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে একটু দেরিতে বোনা হয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতির আশঙ্কা থাকে বা ফলনও কিন্তু অনেকটাই চাষি বন্ধুরা কম পান। তো আপনাকে প্রথমেই জানবো যে কোন সময়টা বা কোন সময় আলু চাষ করলে ভালো হয়। নমস্কার সকল চাষি ভাই এবং বোনেদের, যারাই এই চাষবাসের সঙ্গে জড়িত রয়েছেন, তারা দীর্ঘকালীন ধরে আলুর চাষ করছেন। যদি বলি তাহলে এই সময়টি হচ্ছে একদম উপযুক্ত সময়। অক্টোবর থেকে বলা হয় এই ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো আছে তাতে আলু চাষ শুরু করার জন্য, কিন্তু অনেক জমিতে ধান কাটা হয়ে ওঠে না কিংবা সমানভাবে জমিগুলো তৈরি হয়ে ওঠে না, সেই জন্য একটু হয়তো দেরি হয়ে যায় অনেক চাষি ভাইদেরই আলু লাগানোর জন্য। তো অনেকে যেমন লাগিয়ে ফেলেছেন তারা ভালোই করেছেন, আর যারা লাগাননি তারা এই নভেম্বর মাসে লাগালেও কিন্তু ভালো ফলন আপনারা পেতে পারেন। অবশ্যই আমরা জানি যে এই মরশুমে যদি একটু সময়টা যদি চাষি বন্ধুরা ভেবে চিন্তে চাষটা করেন তাহলে অবশ্যই এই রোগ হাত থেকে বাঁচাতে পারবেন, অনেকটাই ফলন পাবেন। এবার আপনার কাছে জানবো, অনেক ক্ষেত্রে চাষি বন্ধুরা কিন্তু দেখেছি বীজ তারা কিন্তু সংরক্ষণ করে রাখেন এবং সেই বীজ থেকেই কিন্তু তারা আলু চাষ করে থাকেন। তো বীজ বা জাতের একটা কিন্তু যদি প্রতি বছর চেঞ্জ করা হয় বা এক বছর বা 2 বছর চেঞ্জ করা হয় তাহলে কিন্তু অনেকটাই ফলন পাওয়ার আশঙ্কা থাকে। তো আপনার কাছে জাত এবং বা বীজের ব্যাপারটা একটু জানবো। জাত বলতে আমরা আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলোতে দেখছি সাধারণত এখানে কুফরি জ্যোতি, কুফরি চন্দ্রমুখী আর পোখরাজটাই চাষ করা হয়। কিছু কিছু চাষি ভাইরা দেখছি পোখরাজটা নতুন করে চাষ করতে শুরু করেছেন এই ডিস্ট্রিক্টগুলোতে। তো এই তিনটি জাতেরই কিন্তু ফলন খুবই ভালো। মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি 200 থেকে 300 কুইন্টাল পার হেক্টরে এতটা পরিমাণ আলু পাওয়া যায়। তো এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলি, আলুর যে বীজগুলো আপনারা ব্যবহার করবেন সাধারণত এখানে ওই টিউবার্সগুলোকেই কেটে কেটে ব্যবহার করা হয়। ডাইরেক্টলি এখানে বীজ আলুর ব্যবহার করা হয় না, কারণ কি আলুর বীজটি কিন্তু অনেকটাই কস্টলি। তো ওই জন্য টিউবার্স যেগুলো মুখগুলো ফুটে যায় সেগুলো থেকেই চাষি ভাইরা সাধারণত আলু চাষ শুরু করেন আর কি, লাগান সেগুলো থেকে। তো সেই ক্ষেত্রে বলবো যে একটু যদি বীজটা আপনারা শোধন করে নেন। হ্যাঁ, তো আমি কয়েকটা কেমিক্যালের নাম বলে দিচ্ছি, সেগুলো দিয়ে আপনারা শোধন করতে পারেন অনায়াসে। আর তাতে দেখবেন রোগ পোকামাকড়ের উপদ্রবটা একটুখানি কম হবে। তো সেই রকমই হলো অ্যাগালোল 6, তারপরে হচ্ছে ব্যাগালোল 6, অ্যারেটান 6, আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কেমিক্যাল যেটা ব্যবহার করে এবং এটা রেকমেন্ডেড, সেটা হচ্ছে ডাইথেন M45। তো এইগুলোর পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম পার লিটার। তো এবার এই পরিমাণে আপনারা জলের মধ্যে মিলিয়ে আপনাদের জমিতে কিন্তু আপনারা সেটাকে প্রয়োগ করতে পারেন, তাতে কিন্তু অনেকটাই আপনারা সুফল পাবেন। আরেকটা জিনিস যেটা প্রথম প্রশ্নেই বিপ্লব আমাকে জিজ্ঞেস করলেন যে সময়টা এখানে সেই সময় আরেকটি কথা উল্লেখ করাটা খুবই প্রয়োজনীয়, যে সময়টা এই জন্যই খুব গুরুত্বপূর্ণ আলু চাষের ক্ষেত্রে। কেন কি এই যে ডিসেম্বর ঢুকছে, এখনই দেখবেন আর 10 দিনের মাথায় কিন্তু হু হু করে খুব ঠান্ডা পড়ে যাবে। আর যখনই ঠান্ডাটা খুব পড়বে তার মধ্যেই কিন্তু আমরা কখনো কখনো দেখবো যে খুব কুয়াশা আসছে। তো এই কুয়াশা যদি কয়েকদিন ধরে লাগাতার আসতে থাকে তাহলেই কিন্তু আমরা রোগ পোকামাকড়ের উপদ্রব থেকে কিন্তু এই আলু চাষকে বাঁচাতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু ফলনও তখন একদমই পড়ে যাবে এবং আপনাদের ক্ষয়ক্ষতিটা অনেকটা বেশি হবে। এই জন্য সময়টা কিন্তু খুব যত তাড়াতাড়ি আলু লাগাতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা কিন্তু রোগ পোকার থেকেও বাঁচতে পারবেন এবং আশা অনুরূপ ভীষণ ভালো রকম একটা আপনারা ইল্ড কিন্তু আশা করতে পারেন। তো যেটা বলছেন যে কুয়াশাচ্ছন্ন যদি পরিবেশ থাকে তাহলে কি কিছুদিন পর আলু লাগানোটা যেতে পারে? ধরুন পরপর যদি দেখা যাচ্ছে দিন সাথে কুয়াশাচ্ছন্ন রয়েছে, মেঘলা আবহাওয়া রয়েছে, এই পরিস্থিতিতে কি আলু চাষ করাটা ঠিক নয়? শুরুর দিকটাতে এই সময় কিন্তু খুব একটা কুয়াশা আমরা দেখছি না, হ্যাঁ,
কিন্তু ঠান্ডাটা যখনই ঢুকে যাবে তখন কিন্তু এরকম ধরনের আমরা একটা ওয়েদার কিন্তু দেখে থাকি। তো সেই ক্ষেত্রে যেটা হয় আমরা দেখেছি যে লেট ব্লাইটটা খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু খুবই এফেক্ট করে আলুর গাছগুলোকে, আর তাতে কিন্তু ফলনও কমে যায়। মানে পুরো আমরা দেখে থাকি যে ফিল্ড পুরো একদম নষ্ট হয়ে যায়, তাতে চাষি ভাইদের ভীষণ রকমভাবে ক্ষতি হয়। তো আমাদের মোটামুটি একটা এই ওয়েস্ট বেঙ্গলের যে আবহাওয়া, তাতে কিন্তু আমরা আলু চাষ কিন্তু এই অক্টোবর থেকে শুরু করে মোটামুটি মিড অফ দ্য জানুয়ারি অবধিও লাগাতে পারি, লাগারও সময়সীমা রয়েছে। কিন্তু কখন এই ঘটনাটি ঘটবে সেটার আশঙ্কা পাওয়াটা এবং সেই মতো তো যত তাড়াতাড়ি লাগানো যায় আমার মনে হয় তাতে চাষি ভাইদেরই ভালো। তো আপনার কাছে জানবো যে চাষি বন্ধুরা তো চাষ করেন, তাদের অনেক দিনের একটা অভিজ্ঞতাও রয়েছে এবং তারা কিন্তু জানেন যে কিভাবে চাষ করতে হয়। তবু আপনার কাছে জানবো যে ভালো ফলন পেতে গেলে, বিশেষ করে রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে গেলে বা আরও উৎকৃষ্ট মানের, যেটা বিশেষ করে আমরা বলে থাকি যে ভালো চাষি বন্ধুরা ফলন পান এবং তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলি। তো আপনার কাছে জানবো যে ভালো ফলন পেতে গেলে প্রথম থেকে চাষি বন্ধুদের কোন কোন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন? চাষি ভাইরা তো অনেক দিন ধরে আলু চাষ করে আসছেন, তো ওনারা খুব ভালো করেই জানে যে আলু চাষ যদি করতে হয় তাহলে কিন্তু মাটিটা যে তৈরি করা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ফুরফুরে মাটি একদমই হতে হবে, তাহলে টিউবার্সগুলো খুব ভালো গ্রো করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে চাষটা যেন সেরকম পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় যাতে মাটিটা একদম লুজ থাকে, যার মধ্যে দিয়ে কোনো রকমভাবেই যদি কোনো ইরিগেশনের দেওয়ার সময় জলসেচ যখন দেবেন তাতে যাতে জমিটা যেন জলটা ধরে না রাখে, সেটা যেন একদম ওয়েল ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে যায়। মানে জলটা যদি ধরে থাকে তাহলে কিন্তু মানে খুব লম্বা সময় ধরে যদি আলুর চাষের জমি জল ধরে রাখে তাহলে কিন্তু ভীষণভাবে ক্ষতি হয় এবং তাতে রোগ পোকার উপক্রমটা খুব বেশিভাবে বাড়তে থাকে। তো এমনভাবে আমরা মাটিটা তৈরি করব যেটা দোআঁশলা মাটি আমরা বলে থাকি, স্যান্ডি লোম যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু মাটিটা টেক্সচারটা খুব ভালো হয় আর তাতে কিন্তু জল ধারণ ক্ষমতাটা একটু হলেও কম। জলসেচ যখনই দেওয়া হয় তার একদিনের মধ্যেই জলটা মোটামুটি খুব ভালোভাবে তার ড্রেনেজ হয়ে যায়, তাতে কিন্তু আলুর টিউবার্সগুলো খুব ভালো গ্রো করে এবং তাতে কিন্তু ফলনটা বেশ ভালো দেখা যায়। আর কিছু জিনিস বলি, যেমন ফার্টিলাইজার তো চাষি ভাইরা দিয়েই থাকেন। সেই ক্ষেত্রে আপনারা যদি আলু চাষে যদি সম্ভব হয়, যদি আপনারা মনে করেন যে আমাদের খুব ইজিলি এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি, আশেপাশে রয়েছে গোবর সার, তাহলে আলুর জমিতে যতটা বেশি করে পারবেন গোবর সারটা প্রয়োগ করুন। এমনি রেকমেন্ডেড আমাদের আলু চাষের জন্য সেটা হচ্ছে অর্গানিক ম্যানিওর যেটা আমরা বলি, সেই ক্ষেত্রে বলি যে 1200 কেজি পার হেক্টরে আমরা গোবর সার দিতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা একটুখানি কেমিক্যাল ফার্টিলাইজারের উপর ভরসাটা কম করে একটু যদি অর্গানিকে যান তাহলে কিন্তু আলুর ফলনটা অনেক বেশি পেতে পারেন। সেই ক্ষেত্রে পুরোপুরি অর্গানিক তো বলবো না, কেন কি পুরোপুরি অর্গানিকে অনেকটাই বেশি খরচা সাপেক্ষ। সেক্ষেত্রে 1200 কেজির জায়গায় আপনারা যদি 2500 কেজি দেওয়া যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একটু দিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে জমিটা খুব ভালো রকমভাবে তৈরি হয়েছে, তাতে আলুর টিউবার্সের কোয়ালিটি, যেটা এখন মানুষ কিন্তু কোয়ালিটি খুঁজছে কোয়ান্টিটির থেকে, সবাই কিন্তু খাওয়া কমিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই কোয়ান্টিটির থেকে আমার মনে হয় কোয়ালিটিটা যদি ইমপ্রুভ করা যায় তাহলে দেখবেন আপনারা কিন্তু ভালো দামেও প্রোডাক্টটাকে আপনারা বেচতে পারছেন মার্কেটে এবং দামটাও ভালো পাচ্ছেন। সেই ক্ষেত্রে অর্গানিকটা যখন আপনারা শুরুতেই যখন জমিটা চাষ দেবেন তখন যেমন একটা প্রয়োগ করছেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই জানা আছে এটা যে আপনারা দুবার আলুতে আর্সেনিক আপ করেন, মানে গোড়াতে মাটি দেন আপনারা। একটা মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায় আপনারা সাধারণত দিয়ে থাকেন, আর একটা মোটামুটি মানে লাগানোর উপরে এবং ভ্যারাইটিটা কোনটা আপনারা নিয়েছেন তার ডিউরেশন কত সেই অনুপাতে আপনারা একটা মোটামুটি 40 থেকে 50 দিনের মাথায় আর একটা আপনারা আলুর গোড়ায় মাটি চাপান। তো সেই ক্ষেত্রে সেই সময় যদি যে মাটিগুলো আপনারা চাপাবেন তাহলে সেই সময় যদি আপনারা ওর মধ্যে খানিকটা গোবর সার, একটু নিম খোল, একটু ভার্মি কম্পোস্ট, যদি আপনাদের সম্ভব হয় এই জিনিসগুলো মিশিয়ে যদি মাটিটা একটু দেন তাহলে দেখবেন যে খুব ভালো একটা আপনারা ফলনও পাচ্ছেন, কোয়ালিটিও বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকটাই এই জিনিস প্রয়োগ করে কিন্তু একটু সুফল পেতে পারেন। আর শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে পরিচর্যা কীরকম করা প্রয়োজন? পরিচর্যা বলতে দেখুন, রোগ পোকার
যদি উপক্রম খুব বেশি হয় সেক্ষেত্রে তো পেস্টিসাইড প্রয়োগ করতেই হবে। তো এই ডাইথেন M45 স্প্রে করতে পারেন। এটা একটা পরিচর্যার দিক গেল। আর একটা পরিচর্যার দিক যেমন হচ্ছে যে ইরিগেশনটা পর্যাপ্ত পরিমাণে আপনারা দিতে পারছেন কিনা, এটাও একটা গাছের পরিচর্যার মধ্যেই চলে আসছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে অনেক সময়তে অনেকে দিতে চায় না, অনেক সময়তে অনেক বেশি তাড়াতাড়ি দিয়ে ফেলেন। তো 7 দিন আর 15 দিন এটা না করে অনেক চাষিরা কি করে 7 দিনের মাথায় মাথায় ইরিগেশন দিতে থাকেন, আবার অনেক চাষিরা সেটাকে 15 দিন করে ফেলেন। তো এটা না করে বলবো যে 10 দিনের মাথায় মোটামুটি একটা ইরিগেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জলের পরিমাণটাও পর্যাপ্ত থাকবে এবং তাতে রোগ পোকামাকড়ের যে উপদ্রব একটু হলেও কমবে। এটা একটা পরিচর্যার বিষয়। আর একটা পরিচর্যার বিষয় আমি আগেই আলোচনা করলাম যে শুধুমাত্র চাপান দেওয়ার সময় যে কেমিক্যাল ফার্টিলাইজারই দিয়ে দিলাম, যেমন নাইট্রোজেনটা আমরা ব্যাসালে অর্ধেকটা দিই, তারপরে আবার চাপান হিসেবে একবার কিংবা দুবার দিই আর্দেনিংয়ের সময়। তো সেই ক্ষেত্রে যদি দেখুন যে যদি আপনার নাইট্রোজেনের পরিমাণটা অর্গানিকের এই সমস্ত গোবর সার, নিমখোল, ভার্মিকম্পোস্ট দিয়ে যদি পুরো জিনিসটা করতে পারেন, তাহলে এইটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যার বিষয় হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস বলি যে আজকাল অনেক চাষি ভাইরাই পঞ্চগব্য তৈরি করছেন নিজের নিজের বাড়িতে। তো সেইটাও কিন্তু একটা পরিচর্যার দিক। এটা অর্গানিকের মধ্যেও চলে আসছে। আর সেটা কিন্তু আপনারা 5 কেজি পার লিটারে মিশিয়ে সেটাকে কিন্তু যতটা জল আছে সেই জলের মধ্যে মিশিয়ে আপনারা স্প্রে করুন, তাতে কিন্তু খুব ভালো গাছের গ্রোথ আসবে। এতক্ষণ আমরা শীতের মরশুমে আলু চাষ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ সানন্দা মণ্ডল, অধ্যাপিকা পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো একজন চাষি বন্ধুর সঙ্গে। তিনি আলু চাষ করেন বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের শিমুলিয়া গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু জীবন কুমার মণ্ডলের সঙ্গে তার আলুর চাষবাস নিয়ে আমরা কথা বলবো। জীবনবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। জীবনবাবু, আপনার বাড়ি বীরভূম জেলার শিমুলিয়া গ্রাম, যেখান দিয়ে ময়ূরাক্ষী নদী পেরিয়ে গেছে, ময়ূরাক্ষী নদীর ধারে, যেটা গোটা বীরভূম জেলার মধ্যে আলু চাষে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে নামি জায়গা। এখানে প্রায় প্রত্যেকেই আলু চাষ করেন প্রচুর পরিমাণ এবং আলু চাষের কেন্দ্র বলা যেতে পারে। আমার জিজ্ঞাসা যে এখানে আপনাদের যে আলু চাষ হচ্ছে সেটার বিশেষত্বটা কী? প্রথমেই জিজ্ঞেস করব যে এদের ফলন কীরকম, আপনাদের ফলন কীরকম হয়? আমাদের ফলন 6 থেকে 8-এর মধ্যে হয়। 6 থেকে 8 মানে প্রতি কাঠা 6 ব্যাগ থেকে 8 ব্যাগ, 3 কুইন্টাল থেকে 4 কুইন্টাল প্রতি কাঠা হয়। প্রথম যেটা জিজ্ঞেস করবো সেটা যেটা এই ডিফারেন্সটা কেন, মানে কোনোটাতে 6 হচ্ছে কোনোটাতে 8 হচ্ছে, এটা কি শুধু জমির জন্য? জমি তো প্রায় সব একই। একটু সময়ের জন্য, বা আমি আগের জমি যেটা চাষ করেছি সেইটা আপনার সময়টা পেয়েছে, আর পরবর্তী যে চাষটা করেছি 10-12 দিন 15 দিন পিছনোই, মানে অনেকটাই সময় পিছনো, তার থেকে ফলনটা কম। আচ্ছা, এই যে 10-12 দিন এর তফাৎ হচ্ছে, তার জন্য এতটা ফলন তফাৎ হয়ে যায়? হ্যাঁ, একটা সেচের পার্থক্য হয়ে যায়। তো একটা সেচের পার্থক্য হওয়ার জন্যই ফলনটা কমে যায়। একসঙ্গে আমি কিন্তু গোটা জমিটাই চাষ করতে পারি, লেবারের কাজ আছে, সব দিকেই অসুবিধা। আপনি কতটা জমিতে চাষ করেন? আমি 5 বিঘে 6 বিঘে চাষ করি। 6 বিঘে তো সত্যি একদিনে তো চাষ করা সম্ভব নয়। সম্ভব নয়, একদিনে চাষ করা সম্ভব নয়। আমি ধাপে ধাপে করি। এবার ওই যে 15 দিনের তফাৎ হয়ে গেল, তাতে বলছেন একটা সেচের তফাৎ, মানে কি আলুর ফলন হবার সময়টা পেরিয়ে যাচ্ছে, প্রথম কথা পোকামাকড় লেগে যাওয়া, এই সমস্ত সমস্যা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, পোকামাকড়, ধসা, নাভি রোগ যেটা বলে, সেটা ওইটা আগে হয়ে গেল, আর আগের আলুটা ম্যাচিউর হয়ে গেল, সেই জন্য ফলনটা কমে যায়। যেটা আগে লাগাচ্ছেন সেটা ম্যাচিওর করে যাচ্ছে, আর এটা ম্যাচিউর হলো না, তাহলে ফলে ওই পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়ে যায়। হ্যাঁ, ধসা, নাভি রোগ, এসব নানা রকম প্রাকৃতিক উপর নির্ভর। আচ্ছা, এই যে জমিতে 4 কুইন্টাল ফলন হচ্ছে কাঠা প্রতি, মানে বিঘেতে ধরুন 80 কুইন্টাল ফলন হচ্ছে, এটা তো সত্যিই প্রচুর, মানে সাধারণভাবে এটা হওয়ার কথা নয়। আমার জিজ্ঞাসা যে এতটা ফলন হয় কিভাবে? মাটি কি শুধু একমাত্র কারণ? হ্যাঁ, দোআঁশ মাটি বা মাটি ভালো উৎকৃষ্ট মানের মাটি, তার জন্য মাটিটাকে একবারে ঝুরঝুরিয়ে ট্রাক্টরে আপনার 2 থেকে 3-4 চাষও দিতে হয়, আর ঝুরঝুরিয়ে করা। আমি বলছি ধরুন যদি বীরভূম জেলার অন্য এলাকার, ধরুন সিউড়ির যে মাটি, লাল মাটি, সেই মাটিতে যতই আপনি ঝুরঝুরি করুন, আপনি কি 8 কুইন্টাল ফলাতে পারবেন? না,
সেটা এবার মাটিরও কিন্তু উর্বরা শক্তির ব্যাপার আছে, সব মাটিতেই কিন্তু ওই ফলনটা আসবে না। আমি সেটাই জিজ্ঞেস করছি, কিন্তু এখানে আমার আর একটা প্রশ্ন, যে শুধু একমাত্র মাটিই কি এত ভালো ফলন হওয়ার কারণ? না 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 না, সেটা নয়, মেন কারণ জৈব সার, গোবর সার। এটা কি আপনারা প্রচুর পরিমাণ দেন? হ্যাঁ, এটা প্রচুর পরিমাণ দেওয়ার জন্যই ওই 8 প্যাকেট বা 4 কুইন্টাল আসে। আচ্ছা, বীজ? বীজ উৎকৃষ্ট মানের বীজ চাই। গাছটা আমি রোপণ করার পরে ধরুন গাছটা হলো, কিন্তু আমরা দেখবেন গাছেই আলু ধরছে, সেটা আমি 4 কুইন্টাল আনবো কী করে? তার উৎকৃষ্ট মানের সৎ প্রতিষ্ঠানে বিচনটা ক্রয় করতে হবে। এটা আমার জিজ্ঞাসা, যে এই যে বলছেন উৎকৃষ্ট মানের বীজ, এইটা বুঝবো কি করে যে সেটা সত্যিই ভালো বীজ? সেটা সৎ প্রতিষ্ঠান, জায়গা যেখানে সেখানে বীজ গ্রহণ করা যাবে না, বা ঠিক মতন শুধু প্যাকেটটাই দেখেই যে আমার পাঞ্জাবের জ্যোতি, সেটাও পুঙ্খানুপুঙ্খিভাবে দেখে নিয়ে প্রয়োগ করতে হবে। সেই জন্যই পার্থক্য হয়ে যাবে। মানে আপনার মতো অভিজ্ঞ চাষি ছাড়া এই ব্যাপারটা সহসা বুঝতে পারবে না? না না না, এটা উৎকৃষ্ট। আমি প্যাকেটটা, ওষুধের লেবেলটা দেখলাম, প্যাকেটটা লেবেলটা হ্যাঁ পাঞ্জাব জ্যোতি, কিন্তু প্যাকেটটা দেখেই পাঞ্জাব জ্যোতি তো বোঝা যাবে না। ওর সৎ প্রতিষ্ঠান, তার যে সৎ ব্যবসাদার, সে কিন্তু কোনো দিন ডুপ্লিকেট চাষি মারবে না। কিন্তু ও ব্যবসা করলে সে তো পয়সা করার লেগে করেছে। ভালো জায়গা থেকে বীজটা কিনতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। গোবর সার দিতেই হবে। যথেষ্ট পরিমাণে। আচ্ছা, আপনি কতটা গোবর সার দেন? বিঘে 1 ট্রাক্টর, 1 ডালা 1 ট্রাক্টর দিতে হয়। আচ্ছা, এতটা গোবর সার আপনার কি আছে? না, ক্রয় করতে হয় খাটাল থেকে, বা কিছু বাড়িতে হয়, এইভাবেই চলে। তাহলে ভালো বীজ, গোবর সার 1 ট্রাক্টর বিঘে প্রতি, মানে আপনার 6 বিঘেতে 6 ট্রাক্টর অন্তত গোবর সার লাগবে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে ধরুন রাসায়নিক সার। রাসায়নিক সারটা কীরকম দেন? বিঘে 1 কুইন্টাল 20 কিলো, 10-26-26, ওর সঙ্গে 250 গ্রাম করে ইউরিয়া পার কাঠা দেওয়া হয় প্রথম। 1 কুইন্টাল 20 কিলো মানে হচ্ছে যে কাঠা 6 কেজি। আচ্ছা, আপনি কি প্রথমেই 6 কেজি দিয়ে দিচ্ছেন? না 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 না, ওটা দুবার প্রয়োগ করছে, মাটি দেওয়ার সময় একবার আর রোপণ করার সময় একবার। রোপণ করার সময় কত দেন? ওই 4 কিলো 5 কিলো। আর ওর সঙ্গে সর্ষে খোল যদি দিতে পারলে খুব ভালো জিনিস, সর্ষের খোল। আপনি দেন? হ্যাঁ হ্যাঁ, আমি দিই। কতটা? কাঠা 3 কিলো। বিঘেতে 60 কিলো সর্ষের খোল। আচ্ছা, এর সঙ্গে দুবার মিলিয়ে 10-26-26 6 কিলো ইউরিয়া। ইউরিয়া প্রথমবার দিই 250 গ্রাম, পরে 750, প্রায় 1 কিলো, বিঘে প্রতি 20 কিলো। আচ্ছা, আপনি যে সারের কথা বলছেন, এটা তো প্রচুর খরচ, কারণ গোবর সারের দামটা কত আপনি যে কিনে নেন? এবার ওটা আমার ক্যারিং বা ক্রয় করা প্রায় 2600-2700 টাকা পড়ে যায়, এক ট্রাক্টর। পিওর গোবর সারটা। এবার ধরুন যদি একটু খরচের কথাই যাই, যে আপনি যেটা বললেন যে এটা তো গোবর সারের খরচ, শুধু তো গোবর সার না, বীজ, তারপরে চাষ করার খরচ, ট্রাক্টর, তারপরে ধরুন খোলের কথা বলেছেন, সব খরচগুলো যদি আমাকে একটু বলেন, তাহলে মোট খরচ আমি মোটামুটি একটা আন্দাজ পেতে পারি। বীজ প্রায় 4000 টাকা, ট্রাক্টর প্রায় মানে 2400 টাকা, তারপরে আপনার গোবর সার 2600। আমরা 1 বিঘের হিসেব জানছি তো? হ্যাঁ হ্যাঁ, 1 বিঘের হিসাব। তার খোল 2000 টাকা, 10-26-26 4800 টাকা, ইউরিয়া 160 টাকা, পটাশ 200 টাকা, রেলিগোল্ড একটা কি রাসায়নিক সারের মতনই, ওটা 100 গ্রাম প্রায় 300 টাকা। বীজ প্রয়োগ করতে হবে 4 থেকে 5 বার, ওটা প্রায় খরচ হবে 2000 টাকা। সেচেও 2200 টাকা, শ্রমিক প্রায় 8 থেকে 9000 টাকা, লেবারটা প্রচণ্ডই খরচা। তো আপনি যা হিসেব দিচ্ছেন তাতে ধরুন মোটামুটি যদি যোগ করি, তাহলে প্রায় 28,460 টাকা। তার মানে 28 থেকে 30,000 টাকা বিঘা প্রতি খরচ। 28 থেকে 30,000 টাকা বিঘা প্রতি খরচ হয়। আচ্ছা, এই এতটা খরচ করলে পরে ওই ফলনটা আসবে? আসে, হ্যাঁ, এতটা খরচ করলে ওই ফলনটা আসে। আর আপনার এবার বাজার মূল্য যেটা, সেটা তো হাত গড়া জিনিস। ধরুন এবার খুব প্রোডাকশন হলো, তখন বাজারটা কমে গেল, আমার ওর থেকে লস হতে পারে।
আচ্ছা, আমি ধরুন যদি এটা স্বাভাবিক একটা বাজার দর, যেটা আমি ধরুন গত বছরে যেটা পেয়েছেন বা এই বছরে আপনি যেটা আশা করছেন, এইরকম একটা বাজার দর যদি জানতে চাই, ফলন মোটামুটি আপনি 6 থেকে 8 বলেছেন, আমি যদি গড়ে 7 প্যাকেট ধরে নিই, মানে 7.5 কুইন্টাল, তাহলে 1 বিঘেতে 140 ব্যাগ, তার মানে হচ্ছে 70 কুইন্টাল। 70 কুইন্টালের আপনি মানে গড়ে কীরকম দাম আশা করতে পারেন? গড়ে ধরুন আমরা আশা করছি 500 টাকা প্যাকেট প্যাকেট, সেটা আবার 300 টাকাও হতে পারে, আবার বেশি হতে পারে। বেশি হতে পারে। গত বছরে কীরকম পেয়েছিলেন? গতবারে প্রায় 500 টাকা পেয়েছিলাম। আচ্ছা, ধরুন 500 টাকা যদি হয় তাহলে 140 ব্যাগ 70,000 টাকা, তার মানে 30,000 টাকা খরচ করলে 70,000 টাকা, মানে 40,000 টাকা বিঘাতে লাভ আসবে। আচ্ছা, এই ফলনটা মোটামুটি হয় আপনাদের এখানে। ধরুন মানে রেস্ট অফ বীরভূম বলছি, মানে বাকি যে বীরভূমে এই ময়ূরাক্ষীর ধারকে বাদ দিয়ে বলছি, সেখানে এইরকম ফলন তো হয় না। না 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 না, এইভাবে হয় না, এইভাবে চাষও কেউ করে না। এরকম খরচও কেউ করে না। হ্যাঁ, আর্থিক অনটনের জন্য চাষিরা মার খায়, ঠিক মতন 10-26 পায় না। ধরুন ডুপ্লিকেট 10-26 এলো, কী করে বোঝা যাবে বলুন তো? এরকম হতে পারে, হতেই পারে। প্রান্তিক চাষিরা তো ওইভাবে ওই 1 প্যাকেট 2 প্যাকেট 10-26 নেবে, সে আর কি করবে, 10-26 পেলাম দিয়ে দিলাম। জীবনবাবু, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আমরা একটু আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইবো, যে বীজের কথা আপনি বলছেন, আপনাদের ওখানে তো অনেকেই বীজ কিনে নিয়ে তারপর নিজেরা বীজটাকে বাড়িয়ে নেন অনেকটা, আপনি কি তাই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরুন 1 কুইন্টাল বীজ আসল নিলাম, তারপরে ওইটা আমি পরের বছরের জন্য বাড়িয়ে নিলাম, সেটা নিজে আমি ব্যবহার করলাম। আচ্ছা, এই যে বাড়িয়ে নেওয়া, মানে আপনি কি স্পেশালি কিছু চাষ করছেন? হ্যাঁ, স্পেশালি কিছু চাষ করছি, মানে বীজের জন্যই? হ্যাঁ, বীজের। সেটা কি এই যে আপনি হিসেবটা বললেন, হ্যাঁ, এইরকম করে? হ্যাঁ, এইভাবেই করি। এবার যতটা আমার হয়, আমার বীজটা বেশি হয়ে যায়, আমার চাষের প্রয়োজনে হয়, এইভাবেই করি। আচ্ছা, এই সেটা কতটা জমিতে মোটামুটি? ওটা ধরুন 10 কাঠা 12 কাঠা। আচ্ছা, সেটা আর একটু সতর্ক হয়ে যাতে পোকামাকড় না লাগে। সেইভাবে করি। আচ্ছা, পোকামাকড় লাগার ব্যাপারটাতে আমি জিজ্ঞেস করে নেব। আর একটা কথা জীবনবাবু, সেটা হচ্ছে যে ধসা রোগ তো আলুকে খুব শেষ করে দেয়। ধসা রোগের ব্যাপারে আপনারা কি সতর্কতা নেন? প্রথমে অ্যান্ট্রাকোল বলে একটা ওষুধ আছে, ওইটা পার ব্যারেল 50 গ্রাম দিয়ে একবার স্প্রে করি, আর পরপর প্রতি সেচের আগে আগে 4 বার স্প্রে করি ডাইথিন M45। আচ্ছা, ধসা লাগুক ছাই না লাগুক? হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে সতর্ক করতেই হবে। আচ্ছা, এরপর যদি ধসা লেগে যায়? লেগে যায় তখন আর কিচ্ছু করার থাকে না, ওষুধও তো খারাপ হতে পারে, সেটা কিছু করার থাকে না। না, কিন্তু ভালো ওষুধ, ঠিকঠাক ওষুধ যদি এরকমভাবে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যাটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা কম হয়। ঠিক ঠিক। তার মানে ওষুধটা আপনারা দেন, ধসা লাগুক ছাই না লাগুক, আগে থেকে সতর্কতা হিসেবে এই ওষুধগুলো 4-5 বার করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য ওটা 4-5 বার প্রয়োগ করতে হয় প্রতি সেচের আগে আগে। জীবনবাবু, আপনার অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আপনি যে এলাকার চাষি, সেখানকার অভিজ্ঞতা আমাদের বাকি এলাকার চাষিদের কাজে লাগবে, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি।